আমরা আবার চলে আসলাম আমাদের ক্লাসে। তো তার আগে আমাদের নাজিমউদ্দিন একটা প্রশ্ন বলবে, আমরা একটু শোনার চেষ্টা করি। স্যার, হ্যাঁ নাজিম, বলেন। 4-5 বছর আগে স্যার একটা প্রশ্ন আসছিল স্যার, যে ক নামক ব্যক্তি বাংলাদেশের নাগরিক, হুম। এ পাসপোর্টধারী নাগরিক, সে বিদেশে যাওয়ার জন্য বিমান যুগে পাকিস্তান সীমানার উপরে যাওয়ার পর সে হুম। একটা ধর্তব্য অপরাধ করলো বা হ্যাঁ। অপরাধ করলো। হ্যাঁ। তার অপরাধের শাস্তির বা ব্যাখ্যা পেনাল এইরকম কোডে স্যার। বলা আছে, পেনাল কোডের 5 ধারায় এটা উল্লেখ করা আছে যে এমন একটি অপরাধ যে অপরাধটি বাংলাদেশে বিচার করা যেত, বাংলাদেশের না কোনো নাগরিক যদি এ ধরনের অপরাধ বিদেশে করে, তাহলে বাংলাদেশেও তার এই পেনাল কোড অনুযায়ী বিচার কাজ করা যাবে। বিষয়টা বুঝতে পারছো? চার ঠিক ধারা আছে। স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ। চার ধারা হবে স্যার, চার ধারা। চার এমসিকিউ ধারা। আসছিল স্যার, এমসিকিউ। এগুলো আসে। চার দ্বারা চার, চার হবে। 4 কি 5 আমি একটু দেখি, আমারও ভুল হতে পারে। চার হবে স্যার, চার। এখানে 4 ধারা, রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে আওতার সম্প্রসারণ। চার স্যার। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি, আমাদের ভুলটা আবার সংশোধন করি। আর কোনো 76 ধারা, পার্থক্য লিখুন। কি পার্থক্য লিখবো? তত্ত্বগত ভুল, আইনগত ভুল। পার্থক্য লিখুন, তথ্যগত ভুল, আইনগত ভুল। আমাদের অনেকেই এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে সিআরপিসির 173 ধারা। ক্যামেরাগুলো ওপেন করো তোমরা। খালি কালা কালা ছবি যদি রেকর্ড থাকে কেমন দেখা যায়? প্রশ্ন আসছে তত্ত্বগত ভুল, আইনগত ভুল। আমাদের মাস্টার সাহেবরা সিআরপিসির 173 ধারায় যে চূড়ান্ত রিপোর্ট যে 5 প্রকার, 5 প্রকারের 2 প্রকার দিয়ে রাখছে, তত্ত্বগত ভুল, আইনগত ভুল। আসলে এই প্রশ্নের উত্তর পেনাল কোডের 76 এবং 79 ধারা। তত্ত্বগত ভুলের কথা বলা হয়েছে পেনাল কোডের 76 ধারায়, আইনগত ভুলের কথা বলা হয়েছে 79 ধারা। আমরা কখনোই আমাদের মুখস্থ যদি নাও থাকে, আমরা একেবারে সরাসরি 76 এবং 79 লেখা 2-4 লাইন লিখে দেব। বিষয়টা ক্লিয়ার? কোনো বুঝছি। কথা নাই এখানে। কে ভুল করলো? শোনো, আইনের ভিতরে না ঢুকে যারা পড়ে তারা ভুল করবে, এটাই স্বাভাবিক। এখন 76 ধারার তত্ত্বগত ভুল, ককে মনে করে খকে গ্রেপ্তার করলাম, তাহলে 79 ধারার বক্তব্যটা কি? 79 ধারার বক্তব্যটা হলো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আইন অনুযায়ী তোমাকে ক্ষমতা দেয়া হয়েছে, আমলযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ কেউ করলে তাকে তুমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারো। আইন তোমাকে ক্ষমতা দিয়েছে। আবার আইনের মধ্যে একটা বিষয় বলা আছে, অযথা তোমাকে কোনো লোক আটকালে সেটি অন্যায় আটকের মধ্যে পড়বে। ওরটাও রাইট, তোমারটাও রাইট। এখন দুইজন যাত্রা অভিনয় করতেছে, একজন নিচে পড়তেছে, দেখো না যাত্রা গানে, একজন ছোরা নিয়ে উপরে মারামারি করতে একজন শুয়ে পড়ে, আর একজন ওর বুকের উপরে ছোড়া চালিয়ে দেয়। তুমি হলো পথচারী, রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কাছে মনে হলো এই লোকটা মনে হয় ওই লোকটাকে জবাই করবে। তার মানে কি? অপরাধটা আমলযোগ্য, অপরাধটা জামিনের অযোগ্য। তোমার সন্দেহ যেভাবে তার বুকের উপরে ছোড়া ধরেছে, মনে হয় তার মেরেই ফেলবে। তুমি কি করলা? তাকে আটক করে থানায় নিয়ে গেলা। সে থানায় যাওয়ার পরে বলতেছে, এই আপনি আমাকে আটক করার কে? আমরা তো প্র্যাকটিস করতেছি, আপনি বোঝেন নাই? তখন এই 79 ধারা বলছে যে ভাই, এটা আমার কোনো ভুল না, এটা আইনগত ভুল। কথাটা হলো, এটা আমার কোনো ভুল না, এটা আইনের ভুল। কি? যে তুমি যে কাজটা করতেছো তোমারটাও সঠিক, ও যে কাজটা করতেছে ওটাও সঠিক। ও যুদ্ধ করতে পারবে, তুমি যতই মনে করো হয়তো বা মেরে ফেলবে, তুমি এটা মনে করে যাবা তোমারটাও রাইট, ওরটাও রাইট। এটা আইনের ভুল, এটা তোমার ভুল নয়। বিষয়টা ক্লিয়ার? 79 পড়ে দেখো তো কি বলা আছে। এই জন্য যদি কখনো প্রশ্ন আসে, তত্ত্বগত ভুল, আইনগত ভুল, পার্থক্য লিখুন। এক পাশে প্যানাল করে 76 ধারা, আর এক পাশে 79 ধারা।
আমরা এখানে কোনো অবস্থাতেই কোনো ধারা দেব না, আর কোনো ধারা দেব না। আমাদের সমস্যাটা হলো মূল বই না পড়তে পড়তে আমরা মূল বই আমরা মূল বই না পড়তে পড়তে আমরা আইন থেকে অনেক দূরে চলে গেছি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ক নামক ব্যক্তি একজন কি, সে নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো সে নির্মাণ কাজ করতেছে। হঠাৎ করে তার ওই ইট ভাঙার যে হাতুড়ি আছে, হাতুড়িটা ছুটে গিয়ে পাশের দণ্ডায়মান আর এক শ্রমিকের গায়ে লাগে এবং শ্রমিকটা মারা যায়। এখন এখানে এই ক্ষেত্রে ওই নির্মাণ শ্রমিকের কোনো অপরাধ হবে কি হবে না? অপরাধ হবে। 80 ধারা বলছে অপরাধ হবে না। হবে না স্যার, আমরা 80 জন। সারা জীবন পড়ছি কাঠুরিয়া কাঠ কাটার সময় কুড়ালের হাতল ছুটে যায়, এখন দিল ইট। এটাই হলো প্রশ্নের শুধু ধারা, ওইটাই, এর বাইরে তো পাবে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওখানে নিয়ে আসবে। তোমাকে মনে করতে হবে ওইটা এরকমই। 80 ধারা। রংপুর থেকে একটা বাসের ড্রাইভার 50 জন 50 জন যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকা আসতেছে। টাঙ্গাইল এলেঙ্গার মোড়ে আসলে উক্ত বাসের ড্রাইভার দেখতে পারেন যে উল্টো দিক থেকে একটা ট্রাক তার বাসের মুখোমুখি হচ্ছে। সে দুর্ঘটনা এড়াতে তার বাসটি ফুটপাতের উপরে তুলে দেয়। ফলে ফুটপাতে ঘুমিয়ে থাকা দুজন মানুষ ঘটনাস্থলে মারা যায়। বাস ড্রাইভারের কাজের আইনগত ব্যাখ্যা দিন। তাহলে কি আমরা বলবো বাস ড্রাইভার শাস্তি করছে, অপরাধ করছে এই ধারায়? না স্যার। অর্থাৎ না স্যার। পেনাল বৃহত্তর কোডের ক্ষতি 81 ধারায় বলা হয়েছে বৃহত্তর ক্ষতি রক্ষার্থে সামান্য ক্ষতি আইনে। আইনে গ্রহণযোগ্য। আমরা প্রথমে কি লিখবো? যে পেনাল কোডের 81 ধারায় উল্লেখ করা হয়েছে বৃহত্তর ক্ষতি রক্ষার্থে সামান্য ক্ষতি আইনে গ্রহণযোগ্য। আলোচ্য প্রশ্নে ক নামক বাসের চালক তার বাসের যাত্রী রক্ষার্থে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে বাঁচার জন্য তিনি ফুটপাতের উপরে তার বাসটি তুলে দেন, ফলে দুজন লোক মারা যায়। এক্ষেত্রে পেনাল কোডের 81 ধারায় বলছে বাসের চালকের কাজটি আইনে কোনো অপরাধ হিসেবে গণ্য হইবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তুমি তো পড়ে গেছো, ছোট ছোট নৌকা পানির ঢেউ লেগে পড়ে যায়, ডুবে যায়, তাই না? কে এটা এটা বলা আছে না ওখানে 81 ধারায়? জি স্যার। বাসমান তক্তা স্যার। হ্যাঁ, তো ওইটা তো আসে নাই, আসছে এখন বাসের। আর তুমি মনে করবা, আবার তোমরা কি ভুল করতেছো, ওই যে উল্টো দিক দিয়ে বাসে ট্রাকের কথা বলছি না, ট্রাক ড্রাইভারের ধারা দিয়ে দিয়েছে অপরাধ। ওরে বাবা, আমি করে জানতে চাচ্ছি। আমি বলছি তোমার কাজটা যে হলো, তুমি যে কাজটা করলা, আসলে তুমি কি অপরাধী কি অপরাধী না, বা কোনো আইনে তোমাকে এ ধরনের রেয়াত দেওয়া হয় কিনা। কথাটা বোঝা গেছে আমার কথাটা? জি স্যার। কি এরকম কি আমরা ভুল করব? না স্যার। এই প্রশ্নগুলো কিন্তু আসে। আমরা চলে আসি ক নামক শিশুর বয়স 9 বছর। সে তার মায়ের কাছে একটা মোবাইলের বায়না ধরে। তার মা তাকে মোবাইল দিতে অস্বীকৃতি জানালে সে মায়ের অগোচরে মায়ের কানের দুল নিয়ে এসে স্বর্ণকারের নিকট দেয় এবং সেখান থেকে টাকা নিয়ে একটা মোবাইল ফোন কিনে নেয়। এখন এই শিশুর অপরাধ হয়েছে কি হয় নাই আমরা কিন্তু বলি নাই। যে কিনছে তার অপরাধ কত, যে মোবাইল বেচছে তার অপরাধ কত, আমরা কিন্তু জানতে চাই নাই। অর্থাৎ পেনাল কোডের 83 ধারার যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমের মধ্যে ওই শিশুর কাজটি পড়েছে কি না, আমরা এটাই জানতে চাচ্ছি। অথচ আমাদের মাস্টার সাহেবরা, বই লেখকগণ এখানে অনেকগুলো ধারা দিয়ে এলোমেলো করে ফেলছে, সহজ জিনিসটাকে আরো বেশ সহজ করে ফেলছে। তাহলে আমরা কি লিখবো? 9 বছরের ঊর্ধ্বে, তার মানে কি তার অপরাধটা 83 ধারায় কি বলা হয়েছে?
9 বছরের ঊর্ধ্বে 12 বছরের নিচে কোন শিশুর কাজ আইনে অপরাধ নয়, তবে ওই শিশুর কাজটি করার সময় সে যদি বুদ্ধিমত্তার পরিচয় দেয় তাহলে আইনে তার কাজটি সাধারণ ব্যতিক্রমের মধ্যে আসে না। আলোচ্য প্রশ্নে ক নামক শিশু যে কাজটি করেছেন, অর্থাৎ তার মায়ের গহনা বিক্রি করে মোবাইল কেনায় সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তার কাজটি পেনাল কোডের 83 ধারা অনুযায়ী ব্যতিক্রমের মধ্যে পড়ে না। বিষয়টা ক্লিয়ার? Yes, sir. একটা প্রশ্নে নাম্বার পাইতে গেলে তাকে চেষ্টা, দোকানদারের যদি অপরাধ চাই তাহলে কি হবে স্যার? বাবা আমি দোকানদার চাই নাই, এখানে আমার দরকার নাই। নোয়াখালীর ওই যে আলমগীরে জিজ্ঞেস করো, অর্ধেকটা পানিতে অর্ধেকটা শুকনায়, পাতা পড়লে কি 23 হবে? সালে আইছিল স্যার দোকানদারের No, অপরাধের। যদি এরকম প্রশ্ন আসে তখন হবে দোকানদারের, কারণ প্রশ্নে কিন্তু বলা নাই, প্রশ্নে কিন্তু বলা নাই যে দোকানদার চোরাই মাল জানা সত্ত্বেও নিয়ে রেখে দিয়েছে। দেখা গেল প্রশ্নে বলা নেই, কাজে কাজে দোকানদারের এখানে প্রশ্নে শাস্তির কোনো কিছুই নাই। প্রশ্নে যদি বলা থাকতো যে উক্ত দোকানদার, যেমন পরীক্ষার প্রশ্ন আসছে, ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি, ভালো করে বোঝো, এটা ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছে এবার। ক নামক ব্যক্তি অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তায় একটি স্বর্ণের চেন কুড়িয়ে পায়। সে চেনটি নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলে, যেটা আমি কিনে এনেছি। স্ত্রী কিছুদিন সেটি ব্যবহার করার পর টাকার প্রয়োজনে জনৈক স্বর্ণকারের নিকট বিক্রয় করেন। আলোচ্য প্রশ্নে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। আপনি বুঝলেন না, শুনলেন না, স্ত্রীর অপরাধ দিয়ে দিলেন। স্ত্রীকে তো প্রশ্নেই বলে দেয়া আছে যে স্ত্রী, সে গিয়ে স্বামী গিয়ে বলছে যে আমি কিনে এনেছি। আর দোকানদারের কাছে যখন বিক্রয় করছে, সে তো দোকানদারকে বলে নাই যে আমার স্বামী চুরি করে আছে। প্রশ্ন কি বলা আছে যে দোকানদার চোরাই মাল জানা সত্ত্বেও তা কিনে নেয়? নাজমুল, প্রশ্নের এটাই হলো প্রশ্নের কারিশমা বা কেরামতি। বোঝা গেছে ফারুক? Yes, sir. এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের ভুল হয়। প্রশ্ন খুব সহজ, একেবারে মানুষের কাছে মুখ দেখাও যায় না যে এত সহজ প্রশ্ন ভুল করে দিয়ে আসলাম। তোমাকে তো বলে নাই মেয়েটির অপরাধ কি। কথাটা কি বুঝতে পারছো? Yes, sir. বলছে তার কাজের ব্যাখ্যা দিন। তার মানে তোমাকে প্রশ্নকর্তাই বোঝাতে চাচ্ছে যে আসলে 83 ধারার মধ্যে তার কাজটি পড়ে কিনা ব্যতিক্রমের মধ্যে। যাই হোক, আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা আবার চলে আসি। আহ আমরা চলে আসি, সেটা হলো ক নামক ব্যক্তি। তোমরা কি শুনতেছো? আমার এই হবিগঞ্জ পার্টি আমার কথা শোনা যায়? জি স্যার। শোনা যায় স্যার। ওই তোমাদের গল্পগুলা কেমন জানো, মাঝে মাঝে মনে হয় যখন থেকে ছাত্র বেশি তখন মনে হয় বেড়াতে আসছে, যখন দেখি কম মনে হয় বেড়াইতে গেছে, এরকম আর কি। মাঝে মাঝে দেখি গণিত কয়জন আসছে কয়জন গেছে। যাই হোক, গল্প শোনো, এটা গল্প। প্রশ্ন আসছে, ক নামক ব্যক্তি মাতাল অবস্থায় খকে লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করেন, পরে খ মারা যায়। ক এর অপরাধ কি? ফারুক, ভালো করে বুঝো। Sir. একজন ব্যক্তি মাতাল অবস্থায় লাইসেন্সকৃত পিস্তল দিয়ে একজনকে গুলি করেছে, সে মারা গেছে। এই লাইসেন্সকৃত পিস্তল আর অপরাধটা কত ধারায়? Recording in progress. কত ধারায়? Recording in progress. 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 কেন বাবারে, কত ধারায় ফারুক? Sir. 84 ধারায়। হুম, আরে কি হলো রে? মাতাল 302 দ্বারা অবস্থায় হবে গুলি স্যার। করে মারলো। 302। এটা সরাসরি 302। আর আমাদের ছাত্ররা কি লেখে তাহলে জানেন? মাতাল। মাতাল হোক, তাতে কি যায় আসে? প্রশ্ন তো দুটো, একটা যদি ইচ্ছা করে মাতাল হয়, আর একটা যে অনিচ্ছা সত্ত্বে মাতাল হয়। আমার প্রশ্ন তো কিছুই বলা নেই, বলা আছে মাতাল অবস্থায়, তার মানে তুমি নিজে খাইছো। তা তুমি খাইয়া যদি কাউকে মারো, এটা তোমার বিষয়। কথাটা কি বুঝতে পারছো? তাই বলে তাহলে তুমি আবার বোঝাতে গোপনে হবে ওর যে ওই থেকে রক্ষা পাবা না। অপকৃতস্থ তো মাথায় আসছিল আর কি, যে মাতাল অবস্থায় অপকৃতস্থ না, অবস্থায় আমি তোমাদের এই অপরাধ হবে না। ভুলগুলো কেন, কেন তোমাদের ভুলগুলো সংশোধন করে দিচ্ছি। প্রশ্ন এরকম আসে, তোমরা কি লেখো, সে যদি নিজে মাতাল হয় তাহলে এই ধারা, আর যদি অন্য মাতাল হয় তাহলে এই ধারা। হেরে বাবা, আমি কি এটা জানতে চাচ্ছি নাকি? কি ভারত, খুন বুঝতে তো পারছি, খুনি, এখানে বলতে হয়। খুন তো খুনি। তার মানে আমরা লিখবো
যে উক্ত ব্যক্তি মাতাল অবস্থায় তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে অমুকে হত্যা করে, পেনাল কোডের 302 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধটি কিন্তু সাধারণ ব্যতিক্রমের মধ্যে নয়। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, অনেকগুলো আছে রে বাবা, এত তো শেষ করা সম্ভব না। তাহলে মানে 84 ক্ষেত্রে কি আসছে স্যার? 84 ক্ষেত্রে 84 হলো, হ্যাঁ, অসুস্থ মানে অপ্রকৃতিস্থ পাগল, বুঝছো না? এগুলো না, এটা কিছু না, এটা 85 এবং 86। 85 হলো তোমাকে খাওয়াইছে, 86 হলো তুমি খাইছো, বুঝছো? বুঝতে পারছি, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে 85 থাক, 86। আমি একটু মাঝে মাঝে ছেড়ে দিয়ে পড়ি, দেখি এগুলো আসে কিনা। আমরা যেটা চলে আসব, পেনাল কোডের কত ধারা? 98 ধারা। ভালো করে বোঝো, 98 ধারা বারবার তোমরা ভুল ভুল করতেছো। আমার কথার সাথে মূল বই মিলিয়ে দেখো। যে সকল ব্যক্তির কাজ, ফারুক ভালো করে স্যার, শোনো, আমাদের ভুলটা জি স্যার। কোথায়? যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয়, সে সকল ব্যক্তির প্রতি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি? তার মানে আইন বলছে অনেকগুলো লোকের কাজ কোনো অপরাধ না। 9 বছরের নিচে, 9 থেকে 12 বছরের উপরে অসুস্থ মনা মাতাল ব্যক্তির অনেক কিছু কথা আছে, তাদের কাজগুলো আইনে কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হয় না, কিন্তু তার প্রতিও কিন্তু দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। সেটি বলা হয়েছে পেনাল কোডের 98 ধারায়। আর এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমাদের মাস্টার সাহেবরা, আমাদের ছাত্র সাহেবরা 82 থেকে শুরু করে 14 গোষ্ঠী পর্যন্ত লিখে দিচ্ছে। কি মিস্টার সাজ্জাদ, জি স্যার, আর ভুল হবে না। আমরা কি ভুল করব? না শিউলি, স্যার, আর ভুল কি করবো না। শেফালি না শিউলি কি জানি। না স্যার, আর ভুল হবে না। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? 98 ধারা। 98 ধারা কি বলা আছে জানো? যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয়, সে সকল ব্যক্তি এমন একটি কাজ করেছেন, ওই কাজটি যদি সাধারণ একজন ব্যক্তি করত, তার প্রতি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যেত। অনুরূপভাবে এই কাজটি অসুস্থ মনা বা যাদেরকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না এ ধরনের ব্যক্তি করে, তাহলে তার প্রতিও দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তার মানেটা হলো, একটা লোক মাতাল অবস্থায় ল্যাংটা হয়ে এসে তোমার মানি ব্যাগের টাকা পয়সা সব কেড়ে নিয়ে যাচ্ছে, তুমি অধিকার প্রয়োগ করতে পারবা না? 98 নয় ধারা বছরের অনুসারে একটা ছেলে, 9 বছর পূর্ণ হয় নাই, 8 বছরের একটা ছেলে তোমাকে এসে ধাপাস ধাপাস করে ছোরা দিয়ে কোপ মারতেছে, তুমি কি বাবা মার, তুই তো মারতে পারিস, তুমি এটা কবা? দেখো, প্রশ্নের আইন কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের বোঝার একটু ভুল থাকে। যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয়, সে সকল ব্যক্তির প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি? টোটালি 98 ধারার প্রশ্ন। ফারুক, তুমি এই স্যার। প্রশ্নটা অন্য গাইডে গিয়ে দেখবা 82 83 84 দিয়ে লাগছে, অথচ 98 কথা হ্যাঁ এক লাইন লিখে রাখছে। তাহলে যারা এটা মুখস্থ করছে, এটা কি তাদের অপরাধ না আমরা মাস্টারদের অপরাধ? আমাদের মাস্টারদের অপরাধ, ছাত্রদের কোনো অপরাধ নাই। তারা সহজ সরল, এই যে বিশ্বাস করে পুলিশ সুপার মহোদয় পাঠিয়ে দিল আরোর মাধ্যমে যে তুমি ক্লাসে এদেরকে ঢুকাও, এরা তো বিশ্বাস করে আসছে স্যার ভালো শিখাবে। এখন আমি যে উল্টাটা শিখাচ্ছি, এটা কেমন হলো? কি আমার কথা বুঝতে কি সমস্যা হয়? আমি খোলামেলা কথা বলি ভাই। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে একজন শিশুর প্রতি কি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, 98 ধারায় বলছে যায়। পাগলের প্রতি কি যায়? বলছে যায়। একজন শিশুর প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে কি শিশুর মৃত্যু ঘটানো যাবে? যাবে। 98 ধারায় বলেছে যাবে। ওই শিশুটি যদি 100 ধারার মধ্যে যে উদাহরণগুলো দেয়া আছে এ ধরনের কোনো কাজ করে, তাহলে যাবে। তার মানে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে কি যাবে না কার প্রতি? এখানে বলছে যে এদের প্রতি যাবে। সে হতে পারে শিশু, হতে পারে পাগল, হতে পারে অসুস্থ মনা ব্যক্তি, হতে পারে মাতাল ব্যক্তি, সবার প্রতি তুমি আক্রান্ত ব্যক্তি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবা। এটা উল্লেখ করা হয়েছে 98 ধারায়। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। কি কারো কোনো বক্তব্য আছে? তার আগে আমার আর একটা প্রশ্ন যে বাদ পড়ে গেছে, দেহ রক্ষার অধিকার বলতে কি বোঝেন বা আত্মরক্ষার অধিকার কি?
আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন, বা আত্মসংরক্ষণের মতবাদ কি? দেহরক্ষার অধিকার, আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝেন? এখানে 100 ধারা আসার কোনো সুযোগ নাই। পেনাল কোডের 96 ধারা অনুযায়ী, 96 এবং 97 যদি আমরা দেখি, দেহরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝানো হয়েছে যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? আমরা লিখবো পেনাল কোডের 96 এবং 97 ধারা অনুযায়ী, আত্মরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝায় যে অধিকার কিনা প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। আমার কথা কি ঠিক আছে, না ভুল করলাম আবার? ঠিক আছে। না, ঠিক আছে। কে? সুমন মিয়া, আমার কথা শোনা যায়? সুমন মিয়া, এ পাশে সব ঘুমাচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার, কও। এখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। প্রশ্নটা, আত্মরক্ষার অধিকার কখন কি মাত্রায় প্রয়োগ করা যায় ব্যাখ্যা দিন। আচ্ছা, আত্মরক্ষার অধিকার কি মাত্রায় প্রয়োগ করা যায়, এটা তো? আত্মরক্ষার অধিকার যতক্ষণ পর্যন্ত হুমকি থাকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায়। 102 ধারার প্রশ্ন, ওই মাত্রায়। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার, আরম্ভ এবং স্থিতি। হ্যাঁ, আমরা ওখানে আসবো। তাহলে কি আমরা বুঝতে পারছি 98, 96, 97? জি স্যার। জি স্যার। আমরা এখন চলে আসি 99 ধারা। এই শোনো, এটা তো আসলে পড়ার ধরন এভাবে নয়, সেটা তোমরা জানোই। এখন প্রশ্ন সামনে, মানে পরীক্ষার সামনে একটু আলোচনা করতেছি, মাথার মগজ ধলাই করতেছি। তোমরা মাঝে মাঝে পানি খাবা, চোখ বন্ধ করে একটু ঝাড়িয়ে মারবা, দেখবা যে জড়তা কেটে গেছে। 99 ধারা, কোন কোন কাজের ক্ষেত্রে দেহরক্ষার অধিকার রহিত করা হয়েছে, কখন একজন সরকারি কর্মচারী দেহরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, দেহরক্ষার অধিকারের পূর্ব শর্ত কি? বিষয়টা ক্লিয়ার? কে দেহরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, কাকে দেহরক্ষার অধিকার প্রয়োগ করতে দেয়া হবে না? কারণ কি জানো? এই যে 96, 97-তে বললাম, প্রত্যেক ব্যক্তির দেহরক্ষার অধিকার প্রয়োগের ক্ষমতা আছে। রাস্তার সুইপার থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু দেহরক্ষার অধিকার প্রয়োগের অধিকার আছে। কিন্তু 99 ধারা বলছে কিছু কিছু ব্যক্তির নাই। তুমি পুলিশ অফিসার, আইন শৃঙ্খলা রক্ষা করা তোমার দায়িত্ব। এখন দেহ রক্ষার প্রয়োজনে তুমি নিজে মারা যাচ্ছ, তুমি কি করছো? কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে তুমি একজনকে গুলি করেছো। তো একটু আগেই তো বললা তারও দেহ রক্ষার অধিকারের প্রয়োজন আছে। এখানে বলছে যে না, ও সরকারি কর্মচারী, সরকারি দায়িত্ব পালনকালে তোমার মতো খারাপ লোককে সে গুলি করেছে, তুমিও তাকে পাল্টা গুলি করতে পারবা না। ও সরকারি লোক, সরকারি আদেশ বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছে, সম্পত্তি ধ্বংস করে ফেলতেছে, তুমি সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে না, কারণ সে তো সরকারি আদেশ বলে আসছে। অর্থাৎ সরকারি কর্মচারীর স্বীয় পদমর্যাদা বলে সে যে কাজটি করতেছে সরকারি আদেশ বলে, এই কাজের বিরুদ্ধে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে সরকারি কর্মচারী কখন পারবে না? একজন পুলিশ সদস্য কখন দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না? ওই পুলিশ সদস্যের প্রতি যদি গুরুতর আঘাত বা মৃত্যুর হুমকি না আসে, তাহলে ওই পুলিশ সদস্য দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ দেহ রক্ষার অধিকার থেকে তাকে তখন বঞ্চিত করা হবে যদি কিনা এইটুকু হুমকি না আসে। এখন প্রশ্ন হলো যে একজন ব্যক্তি যখন পালিয়ে গিয়ে, একজন ব্যক্তি তোমাকে হত্যা করার জন্য আক্রমণ করেছে, তুমিও তাকে হত্যা করার জন্য আক্রমণ করলা, সে দৌড়ে গিয়ে পুলিশের কাছে ঢুকে পড়লো, তুমি কি থানায় গিয়ে তাকে মারতে পারবা? না। যে ক্ষেত্রে সরকারি লোকের আশ্রয় নেওয়ার অধিকার থাকে বা আশ্রয় নেয়, তখন কিন্তু দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। একদল পুলিশ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার জন্য গুলিবর্ষণ করতেছেন, বেআইনি জনতা মারমুখী হয়ে পুলিশকে আক্রমণ করেছেন। বেআইনি জনতা টিকতে না পেয়ে পাশে থানা ছিল, সবাই গিয়ে থানায় ঢুকে বলতেছে আমাদেরকে বাঁচান, তো তুমি কি তারপরে গুলি করে মারবা? কে? শোনো, এই পড়াশোনা একদিনে হয় না আমার, জানো।
ফারুক, সবচেয়ে ভালো যেটা হয়েছে ইদানিং, আমার ওই শিখর গ্রুপটাতে তো 12-13 হাজার লোক আছে, আইনজীবী আসছে অনেকগুলো, আইনজীবীরা ফোন দেয়, তো কয় যে আঙ্কেল আমরা তো শিক্ষানবিশ, আপনার কথাগুলো খুব ভালো লাগে। তো বিষয়টা হলো যে পড়াশোনার সিস্টেমটাই হলো এরকম, মনে থাকে না। আইন হলো রস ছাড়া সাবজেক্ট, আইনের কোনো রস নেই। তুমি যখন ধর্ষণ পড়াবা, মেয়েরা যদি থাকে তখন দেখবা ছেলেরা, স্যার এইটা কি হবে ওইটা কি হবে, খুব মজা পায়, পরে আর লোক নাই। আইনের বিষয়টা হলো রস, এটা রস ছাড়া সাবজেক্ট। তোমাকে এমন ভাবে পড়াতে হবে যেন তোমার মাথার মধ্যে আসে, কিন্তু তোমাকে ধারণা করতে হবে এটাই, যে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ওই ধারা। বিষয়টা ক্লিয়ার? স্যার। এখন চলে আসি 100 ধারা। প্রশ্ন আসে, দেহরক্ষার অধিকার বলতে কি বোঝেন? দেহরক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। কি বলছে দেহরক্ষার অধিকার? তাহলে আমরা যদি 96-97 ধরি, কখন মৃত্যু ঘটালে আইনে অপরাধ হবে না, তাহলে 100 ধারা। এর সাথে আমাদের 103 ধারা দিতে বলছে কে? আমরা যে 103 ধারা দিচ্ছি, ওটা কি হচ্ছে দিচ্ছে না? সম্পত্তি। আচ্ছা, তারপরে এখানে পিআইবি 153 কেন দিচ্ছি? আমরা কি পুলিশের কথা বলেছি প্রশ্নে? না। কি না স্যার। আমাদের আমাদের প্রশ্নের উত্তরটা এমন ভাবে দিতে হবে, যিনি পরীক্ষক তিনি যেন খাতা দেখে বুঝতে পারেন যে না, এ লোক কিছু জানে এবং জেনে শুনে বুঝে সে লিখেছে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আবার চলে আসি মজায়, কত ভুলের পর ভুল। কোন খুন খুন নহে? ভালো করে বোঝো, কোন খুন খুন নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। ভালো করে বোঝো, কোন খুন খুন নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। আমি একটা লোককে সরাসরি মেরে ফেললাম, এটা কি খুন না? কোন? কিন্তু আমি দেহ রক্ষার প্রয়োজনে যদি ওই লোকটাকে মেরে ফেলি, তাহলে কি এটা খুন হবে? না, অপরাধ হবে না। কি অপরাধ হবে না? হ্যাঁ। এটি অপরাধজনক নরহত্যা, এটি অপরাধজনক নরহত্যা। একজন লোক আত্মহত্যা করেছে, যে আত্মহত্যা করলে এটা কোন ধরনের অপরাধ? অপরাধজনক নরহত্যা। তো আমার প্রশ্ন হলো, খুন খুন নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। মানুষের কি কথা বলবো? আবার এখানে কষ্টও লাগে যে আমি যদি এতই আইন জানি তাহলে ছাত্র নাই কেন, এটা একটা দোষ। তো কথাটা হলো, আইন না জানলে তাকে সংশোধন আমি করতে পারবো না, সংশোধন করতে গেলে তাকে পড়তে হবে। তাহলে কোন খুন খুন নয়? পেনাল কোডের 100 ধারায় দেহরক্ষার প্রয়োজনে যাদেরকে খুন করা হবে, এই খুনটা পেনাল কোডের 300 ধারার অধীনে খুন হিসেবে গণ্য হইবে না, তাহা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে। পেনাল কোডের 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যাকে খুন করা হবে, এটি খুন হিসেবে গণ্য হইবে না, তাহা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে। খুনের উদাহরণ কয়টা? 4টা। খুনের চারটা। ব্যতিক্রম কয়টা? 5টা। এই 5টা ব্যতিক্রমে গিয়ে দেখো বলা আছে, ওখানে সম্পত্তি দেহের কথা বলা আছে। এখন প্রশ্ন হলো, খুন খুন নহে, খুন খুন নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। পেনাল কোডের 100 ধারার মধ্যে 6টি, পেনাল কোডের 103 ধারার মধ্যে 4টি। এ হলো 10টি উদাহরণ। বৎস, তোমার কাছে জানতে চাই নাই 76 থেকে 77 78 14 গোষ্ঠী, ওটা তো খুন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে একটাকে গুলি করছো, সে মারাও যাইতে পারে না মারাও যাইতে পারে, আর এটা ডাইরেক্ট খুন। তুমি আমাকে আক্রমণ করেছো, আমি দেহ রক্ষার প্রয়োজন তোমাকে মেরে ফেলেছি। তা আমি যদি কাউকে সরাসরি মেরে ফেলি, এটা খুন হিসেবে গণ্য হবে না তখনই যখন কিনা আমি দেহ রক্ষার প্রয়োজনে করব। আর যদি দেহ রক্ষার প্রয়োজনে না করতাম, সরাসরি মেরে ফেলতাম, এটা কি খুন হতো না? তো খুন অপরাধ নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। পেনাল কোডের 106 ধারায়, দুঃখিত, পেনাল কোডের 100 ধারায় আছে 6টি,
পেনাল কোডের 103 ধারায় আছে 4টি। এই হলো মোট 10টি। অথচ মাস্টার সাহেবরা 14 গোষ্ঠী লেখা কোন দিকে দৌড়েছে আল্লাহ জানে। কি ফারুক? জি স্যার, আসছিল স্যার এরকম একটা প্রশ্ন স্যার একদম। এই 46 হয় না, 46 তো আসামি গ্রেপ্তারের জন্য। আসামি গ্রেপ্তার করতে গিয়ে শোন, এই যে 46 আবার একটু আসি। আসামির পলায়ন রোধকল্পে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে কোন আসামির প্রতি? যার কিনা সাজা হয়েছে। একদিনের সাজা পরোয়ানার আসামি বা যে কোনো পরোয়ানার আসামি, যে কোনো পরোয়ানার আসামির পলায়ন রোধ কল্পে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। কিন্তু মারলে অপরাধ হিসেবে গণ্য হইবে না তখন যদি কিনা আসামিটা হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ডে মৃত্যুদণ্ড। দণ্ডিত বা মৃত্যুদণ্ডে দণ্ডিত। আর তোমরা মনে করো পুলিশের উদ্দেশ্য কাউকে মারা নয়, পুলিশের উদ্দেশ্য আসামিটার পলায়ন রোধ কল্পে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা। কিন্তু ব্যবহার করতে গিয়ে সে যদি মারা যায়, তোমার অপরাধ তখনই হবে যদি কিনা আসামিটা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তি না হন। এই 46-3 ফারুক, এটাই মাস্টাররা বোঝে না আমি কি পড়াবো কও। অথচ ছেলেগুলো মনে করে যে একমাত্র এটা দেখ 46-3 এটা না, খুন। 46-3 কোনো খুন না। বলছে খুন খুন নহে। তাহলে আগে বুঝতে হবে খুন কাকে কয়। সরাসরি একটা লোককে মারলে হয়। আমার সম্পত্তি নিতে ধরলো, আমি ধাবাস করে মেরে দিলাম। যদি সম্পত্তি নিতে না থাকতো তাহলে মারলে খুন হইতো না কোন হইতো। বাবা। এত কিছু নাই। এই যে বললাম না, যারা ভুল জানে এই ভুলটা নিজেরাও সংশোধন করবে না, শুধু অজুহাত দিয়ে মনে করবে ওরটাই ঠিক। তোরটা ঠিক না রে বাবা। কারণ আমি মাস্টারি করি, আমি চ্যালেঞ্জ করে পড়ি। তোমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এই ধারাগুলো যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমাকে ডাকবা, শুধু গাড়ি ভাড়া দেবে আর কিছু না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা চলে আসি 101 ধারা। 100 ধারার মধ্যে আমি আলো এখানে কি বলা আছে যে এমন কোন আক্রমণ বা আঘাত যার ফলে মৃত্যু অনিবার্য। তারপরে বলা আছে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ সব উল্লেখ করা। একটা পরীক্ষার প্রশ্ন আসছিল না, এ বাবা স্যামসুং তুমি তো খুব ডিস্টার্ব করতেছো আমারে। এ বারে বারে লড়াচড়া, তোমার ক্যামেরাটা বন্ধ করো না, চোখের মধ্যে খালি তুমি চলে আসতেছো। এই যে স্যামসুং, এটা তুমি বসে থাকো না, লড়াচড়া করো কেন? কত দেই বিপদে আছে। যাক, by Samsung SM 1225 এসআই কি জানি। শোনো বাবা, তুমি একটু দাঁড়াও অথবা ক্যামেরা বন্ধ করো, লাফালাফি করো না, চোখে খারাপ লাগে বাবা। আমি তো স্ক্রিনের মধ্যে দাঁড়ানো বাবা। প্রশ্ন আসছিল পরীক্ষায় যে ক নামক নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে খ নামক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করলে তার ডান হাত দ্বিখণ্ডিত হয়ে যায়। এরপর কি করছে এই ব্যক্তিটা? যে ব্যক্তি আঘাত পেয়েছে সে গিয়ে থানার অফিসার ইনচার্জের নিকট অভিযোগ দায়ের করেন। উভয় পক্ষ অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জের করণীয় কি? অর্থাৎ একটা নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে একজনকে দা দিয়ে আঘাত করেছে, সে লোকটা গুরুতর আহত অবস্থায় থানা পুলিশের কাছে গেছে। পুলিশ অফিসার ইনচার্জ কি করবেন? একটা প্রশ্ন আসছিল না ফারুক? আসছিল জি স্যার। স্যার, এরকম জি একটা স্যার, প্রশ্ন আসছিল আসছিল তো। স্যার। উভয় পক্ষ আসছিল স্যার। থানায় গিয়ে হাজির হয়। হ্যাঁ, বিষয়টা হলো এখানে এটা 19 সালে আসছিল স্যার, 19 সালে। অফিসার ইনচার্জ মামলা নেবেন। অফিসার ইনচার্জ সবাই মামলা নেবেন, দুটো মামলায় নেবেন। ওই যে আইনে বলা আছে তদন্ত থেকে বিরত থাকবেন, কিন্তু তাই বলে এখানে বলার অধিকার রাখে না যে পেনাল কোডের 100 ধারা 3 নম্বর উদাহরণ অনুযায়ী নারীটির কোনো কিছুই হবে না, এটা বলার সুযোগ নেই। মামলা হবে। 8 বছরে 9 বছরের নিচে কোনো শিশুর কাজ আইনি অপরাধ নয়। এখন 9 বছরের নিচে কোনো শিশু যদি কাউকে হত্যা করে মামলা হবে না কি? হবে। জিনিসগুলো বুঝতে হবে। যাই হোক, এ ধরনের প্রশ্ন এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। তারপরেও একটু জাস্ট মনে করাই দিলাম। আমি আমি এখন যে কথাটি বলবো
একটু আগে আমাকে যে প্রশ্নটা বলছিলেন, বেলাল, আপনি একজন সাব ইন্সপেক্টর। না রে ফারুক, বড় ডিস্টার্ব করে, এটা রিমুভ করে দেই। ছেলে বড় ডিস্টার্ব করে, চোখের মধ্যে ওরে নিয়ে ঘোরা লাগে। মিউট অল করে দেন স্যার, তাইলে হবে, মিউট অল করে দেন। কিভাবে করবো এখানে? রিপোর্ট মিউট ছাড়া অল। তো। না, হ্যাঁ, সবাই মিউট করে দেন, তাইলে নড়াচড়া করলেও সেটা আপনার সামনে আসবে না। না তা তো দিচ্ছি, কিন্তু সেখানে তো ও লাফালাফি দেখা যাচ্ছে ওর ক্যামেরা। তুমি করে দাও তো ওখান থেকে। যে যে প্রশ্নটা বলছি, আমাদের বেলাল হোসেনের প্রশ্ন করেছিল, থাক, ওরা একটু করে রিমুভ করে দেবো না আমি। আমি এরকম অনেক ছাত্র তো আর জীবনে আসে নাই, একবার রিমুভ করার পর আর আসে নাই, যে এই মাস্টার কাছে পড়ে লাভ নেই। চোদর বদর চলবে না ভাই, ক্লাস ক্লাসের মতো করতে হবে। বেলালের প্রশ্ন, যে একজন সাব ইন্সপেক্টর, তিনি চেকপোস্ট ডিউটি করাকালে একটা প্রাইভেট কারকে সিগন্যাল দিয়েছেন। প্রাইভেট কার থেকে দুজন লোক নেমেছে, কিন্তু তাদের হাতে পিস্তল। সাব ইন্সপেক্টরের করণীয় কি? সাব ইন্সপেক্টর এই প্রশ্নটা মনে করতে হবে যে এটি অস্ত্র আইনের 13 ধারার প্রশ্ন। প্রশ্নে কিন্তু বলা নেই, তার দিকে তাক করে আসতেছে। বিষয়টা ক্লিয়ার? যখনই তাক করে আসবে, তার কাজটা কি হবে? তিনি 102 ধারা অনুযায়ী উল্লেখ করা আছে কি, দেহ রক্ষার অধিকার কখন শুরু হয়? আশঙ্কা হওয়ার সাথে সাথে। কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? যতক্ষণ পর্যন্ত কিনা হুমকি থাকে। তাহলে সে যখন তোমার দিকে পিস্তল তাক করে আসতে থাকবে, তুমিও পেনাল কোডের 102 ধারা অনুযায়ী দেহ রক্ষার অধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে থাকবে। এটাই তোমার প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? আরে ফারুক রে, বড় বিপদে আছি রে। এটা তো বলা লাগবে কালকে আরোকে, এনাদের আরো সাহেবকে বলতে হবে এই ক্যামেরা থাকতে ধাপাস করে খালি গায়ে চলে আসে। কি এরা! তাহলে 102 ধারা, এটা কিভাবে প্রশ্ন আসে? দেহ রক্ষার অধিকার প্রয়োগের সূচনা এবং শেষ বা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে। এখন বেলালের প্রশ্ন হলো, এটাই আমরা লিখবো, পেনাল কোডের 102 ধারায় উল্লেখ করা হয়েছে দেহ রক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে এবং কখন, কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। কোনো ব্যক্তি আমার দিকে অস্ত্র তাক করে আসতে থাকলে আমি পেনাল কোডের 102 ধারা অনুযায়ী দেহ রক্ষার অধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে পারবো। বিষয়টা ক্লিয়ার বেলাল? জি স্যার। আবার 100 ধারা অনুযায়ী মাইরের ভালাস না। কি সামেদুল, শোনা যায় আমার কথা? জি স্যার, শোনা যায় স্যার। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ নয়। জি স্যার, সম্পত্তি কেন? রক্ষায়, সম্পত্তি রক্ষায় অন্যের মৃত্যু অপরাধ নয়। ব্যাখ্যা দিন। কত ধারা? 103 স্যার। 103। আচ্ছা, সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু গ্রহণযোগ্য কি? না স্যার। কি তোমাদের কি জবাব নাই? না স্যার। সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু আইনে গ্রহণযোগ্য নয়। কারণ পেনাল কোডের 103 ধারায় বলা হয়েছে সম্পত্তি রক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, কিন্তু সেখানে চোরের মৃত্যু ঘটানো যাবে সে বিষয়টি কিন্তু 103 ধারায় উল্লেখ করা নাই। আছে নাকি ওখানে সাইফুল? নাই স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো সম্পত্তি রক্ষায় কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালে আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে। এখন প্রশ্ন হলো, প্রথমে কি বলা আছে? দস্যুতা সংগঠন কালে। এরপরে কি বলা আছে? রাত্রিকালে গৃহে অনধিকার প্রবেশ। রাত্রিকালীন ব্যাধিকে গিয়ে আচ্ছা, রাত্রিকালীন গৃহে যে অনধিকার প্রবেশ, কারণটা কি? সে ভিতরে ঢুকে আমারে মারবে না মালামাল চুরি করবে, আমি কেমনে জানি?
স্যার, চুরির উদ্দেশ্যে? না, চুরির উদ্দেশ্য হবে না। রাত্রিকালে গৃহে অনধিকার প্রবেশ। আমাকে তো খুন করার জন্য ঢুকতে পারে। হ্যাঁ, যাও। অন্য কাজে ঢুকতে পারে, অথচ হ্যাঁ, তার এরপরে কেউ যদি অসচ্ছলতার সম্পত্তির ক্ষতি কামনা সাধন করে করে, সেটা তো- অগ্নিসংযোগ করে, এই ক্ষেত্রে, তাই না? আরো স্যার, জি স্যার। এখন প্রশ্ন হলো, ওই যে আমার একটা বদ অভ্যাস, যে প্রশ্ন মনে আসে, তোমরা বুঝে দেখবা যে আসলে সঠিক সময় সঠিক কথাটাই বলতে হয়। প্রশ্ন হলো, ক নামক চোর, একটা চোর চাউল চুরি করে পালিয়ে যাচ্ছিল। জনগণ তাকে ঘেরাও করে ফেলেছে। চোর তখন চাউল ফেলে দিয়ে একজনকে আঘাত করে পালিয়ে গেছে। চোরের অপরাধ কি? 394। 394 স্যার। পেনাল কোডের 394, কারণ চুরি কখন দস্যুতায় পরিণত হয়, পেনাল কোডের 390 ধারায় উদাহরণ দেয়া আছে। আর এই দস্যুতা করতে গিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তাহলে সেটা কি হয়? পেনাল কোডের 394 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অনেকে 382 দিছে, ইত্যাদি দিছে। কেন পড়লাম? এই পেনাল কোডের 103 ধারার মধ্যে এই কথাগুলো নাই, কিন্তু 103 ধারা রিলেটেড। আরেকটা প্রশ্ন আসছে, ক নামক ডাকাত ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। জনগণ তাকে ঘেরাও করে ফেলেছে। হঠাৎ করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে, হঠাৎ করে জনগণ তাকে ধৃত করে গণপিটুনি দেয়, ফলে দুজন ডাকাত মারা যায়। এখানে কি যারা মেরে ফেলেছে তাদের কি অপরাধ হবে কি হবে না? হবে স্যার, হ্যাঁ, হবে স্যার। হবে। আচ্ছা কেমনে অপরাধ হবে? একজন ডাকাত মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তুমি কি তার মৃত্যু ঘটাতে পারবা? স্যার, তাকে তো ধরে রেখে দিতে পারতো। তোমার সুযোগ নাই তো তার মৃত্যু ঘটানো। না তুমি স্যার, যারা মারছে তাদের অপরাধ হবে, সেটা বলছি। এখানে তো আর হুমকি নাই। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞাসা করতেছি, তাদের অপরাধ হবে কার? যারা তাকে মেরেছে। এখন তাহলে কি তারা কি করবে? তারা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে, কিন্তু মৃত্যু ঘটাতে পারবে না। কারণ ওই যে পেনাল কোডের 104 ধারায় উল্লেখ করা, 105 ধারায় উল্লেখ করা আছে, সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সূচনা এবং শেষ কতক্ষণ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকে? যতক্ষণ পর্যন্ত চোরের হাতে কিংবা ওই ডাকাতের হাতে সম্পত্তি আছে ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে। শুরু হয় কখন? আশঙ্কা হওয়ার সাথে সাথে। মানে এই ধারার প্রশ্নগুলো তোমরা অনেক সুন্দর করে পড়ে গেছো, কিন্তু চলে আসছে, তখন তোমরা কি করবা? আমার কথাটা কি বুঝতে পারছো ভারত? জি স্যার। আসলে অনেক কথা বললাম, একসাথে বললে তোমাদেরও মনে থাকবে না। ক্লাসের স্ট্যান্ডার্ড ক্লাস হলো 45 মিনিটস, 45 মিনিট স্ট্যান্ডার্ড ক্লাস। তারপরে 5 মিনিট বিরতি, তারপরে আবার ক্লাস করতে হয়, এটাই নিয়ম। তো কারো কিছু বলার থাকলে বলতে পারো। সকাল 7টায় সবাই চলে আসবা এই পাসওয়ার্ড আইডিতে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আর আসার আগে নিজেরা একটু পড়ে আসবা, প্রস্তুতি নিয়ে আসবা, যে এই প্রশ্নটা আমি বুঝি না, আমি একটু বোঝার চেষ্টা করব। আর আমার কাছে স্যার, যারা, হ্যাঁ, আত্মরক্ষার ব্যক্তিগত কি মাত্রা প্রয়োগ করা যায়, এই যে প্রশ্ন একটা করলো স্যার হচ্ছে। নাজল বুঝি নাই তোমার কথাটা, ভালো করে বলো। কথাটা স্পষ্ট আসেনি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি মাত্রায় প্রয়োগ করা যায়? কি মাত্রায় প্রয়োগ করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত, জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা কত ধারা তোমরা মনে করো? 102 হবে না স্যার? সঠিক উত্তর 102। ওই একশো মাত্রায় দুই হবে, প্রয়োগ জি স্যার। করা যায় যে মাত্রায় কিনা আশঙ্কা থাকে। মাত্রা মানে সময়সীমা। না, শুধু এটা না তো, একটা শব্দের অনেকগুলো আছে, যেমন পূর্ববর্তী, মনে করো আমরা বলি না নিবারণমূলক ব্যবস্থা, নিবারণ, প্রতিষেধক, পূর্ববর্তী, প্রিভেন্টিভ, হ্যাঁ, নিরোধ, এগুলোর একটা অর্থ। অর্থাৎ একটা শব্দের অনেকগুলো থাকে। এখন যারা সিনিয়র কর্মকর্তা তাদের অনেক পড়তে হয় বাবা। এটা তো আমি নিজে বুঝি, আমার দুটো ছেলে মেয়ে বিসিএস জুডিশিয়ালের জন্য জান প্রাণ চেষ্টা করতেছে, হবে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তো বিষয়টা হলো ওই অনেকগুলো ভাষা আছে যেটা আমরা জানি না। আমরা তো গদ বাঁধা কিছু ভাষা জানি, বাংলারই অনেক শুদ্ধ ভাষা আছে যেগুলো আমরা আসলে বলতে পারবো না।
তো ওইরকম আর কি, কি মাত্রায়। তো মাত্রাটা ওখানে ব্যাখ্যা দেওয়া আছে, মাত্রাটা কি, কোন মাত্রায় ব্যবহার করতে আশঙ্কা হওয়ার সাথে সাথে। তার মানে এই না যে এতটুকু, যতটুকু প্রযোজ্য, এর বাইরে তুমি পারবা পারবা। কারো কিছু বলার আছে? আর কারো কিছু জানার থাকলে বলতে পারো। ফারুক, কিছু বলবা? না স্যার, আপাতত কিছু বলবো না স্যার। ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ভাই বলো। প্রশ্নটা হচ্ছে স্যার, আমার ঘর থেকে চুর, স্বর্ণ গয়না প্লাস টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। এই অবস্থায় মানে আমার হাতের নাগালের বা- বাহিরে চলে গেছে। এখন স্যার আমার গুলি করা ছাড়া বা এই সম্পত্তি রক্ষা করা সম্ভব না। এই ক্ষেত্রে স্যার আমি কি গুলি করতে পারবো? এটা সম্পত্তি রক্ষায় যে অধিকার দেয়া হয়েছে তাকে মানে সম্পত্তি রক্ষার অধিকার কতক্ষণ পর্যন্ত প্রয়োগ করা যাবে সেখানে বলা আছে, সম্পত্তি যতক্ষণ পর্যন্ত তার কাছে আছে ততক্ষণ পর্যন্ত পারবা, গুলি করতেও পারবা, কিন্তু মারতে পারবা না। মারতে গেলে ওই 103 ধারার 4টে উদাহরণের মধ্যে আসতে হবে। কথাটা ক্লিয়ার? গুলি করতে যায় আর যদি স্যার মারা যায়? যদি গেলে আপনি ধরা খাবেন, যদি আপনার কাজটা 103-এর মধ্যে না পড়ে আপনার জেল হবে। আপনার তো আইনের বাইরে আমার যাওয়ার অধিকার নাই। বিষয়টা বুঝতে পারছো? যাই হোক, এটাই হলো বিষয়। আর কারো কিছু মনির? যাই হোক। স্যার, হ্যাঁ বলো, কিছু বলবা? বলবো বলতে কালকে সকালে মনে হয় থাকে, সকাল সন্ধ্যা তো ডিউটি হবে তো। আচ্ছা, তোমার সমস্যা নেই, তোমরা ভিডিও দেখে। আচ্ছা, আমি সবার ভিডিও উদ্দেশ্যে দেখে বলছি, সবার উদ্দেশ্যে একটা বিষয় আমি বলি নেই, সেটা হলো আহ যদি আমার এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দেওয়া থাকে, সেখানে লেখা আছে শিকড় ল ক্লাস, ইংরেজিতে শিকড় ল ক্লাস লিখলেই ইউটিউবে এই ভিডিওগুলো দেখা যাবে, কারণ এতগুলো লোক তো আমাদের গ্রুপে অ্যাড নাই। বিষয়টা বোঝা গেছে? আমি কিছুক্ষণ পরে এই ভিডিওটা ওই গ্রুপে দিয়ে রাখবো, দুটাই। তো সবাই ভালো থাকো, সকাল 7টা বলতে 7টা সবাই আসার চেষ্টা করবা। আর যারা আমার বক্তব্য শুনছে তাদের আসসালামু উদ্দেশ্যে আলাইকুম বলছি, ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দুয়ারে পরীক্ষা, একটু পড়তে হবে, আমার উপর ভরসা করলে হবে না, নিজেদের ভুলগুলো সংশোধন করতে হবে। কারণ এত তাড়াতাড়ি পড়ায় কিছু বোঝা যায় না, আমাকে তো অন্যগুলো পড়াতে হবে, এই জন্য অনেকগুলো ছেড়ে দিচ্ছি। আর যত পারো তোমরা কোশ্চেন করা বন্ধ করবা যতক্ষণ আমি জিজ্ঞাসা করি নাই, তাহলে যাতে আমি বেশি করে তোমাদেরকে বলতে পারি সংশোধনী করার জন্য। বিষয়টা ক্লিয়ার? আর ক্লাসে আসলে অনুরোধ থাকলো, ক্যামেরা ওপেন রাখার চেষ্টা করবা, গেঞ্জি গায়ে না, ওই স্যান্ডো গেঞ্জি না, অন্তত হাফাতা গেঞ্জি একটা গায়ে দিতে হবে। আমরা পুলিশ সদস্য, সবাই আমরা শৃঙ্খলাটাকে রক্ষা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।